আজকে যেটা নির্মলা সীতারামন যে বাজেটটা আজকে মানে করেছে তোমার, যেটা আজকে অ্যানাউন্স করেছে যে অ্যানুয়ালি ইনকাম 12 লক্ষ টাকা যাদের অ্যানুয়ালি ইনকাম তাদের উপর উনি একটা ট্যাক্স মানে ইনকাম ট্যাক্সের একটা ছাড় দিয়ে দিয়েছে। মানে কারেন্ট যে নিয়মে সেই নিয়মে ইনকাম ট্যাক্সের একটা পুরোপুরি ছাড় দিয়েছে। কিন্তু 12 লক্ষ টাকা ইনকামে যাদেরকে ইনকাম ট্যাক্সের ছাড় দেওয়া হয়েছে তারা ধরুন 80,000 টাকা যে বেনিফিটটা যেটা বলছে পাবে, সারা বছরে 80,000 টাকার যারা বেনিফিট পাবে, সেই 80,000 টাকা বেনিফিটে তারা কতটা মার্কেটে তারা খরচা করবে সেটা যথেষ্ট সন্দেহজনক ব্যাপার আছে। সেই 80,000 টাকা জেনারেলি কি হয়, একটা মানুষ সেই যখন দেখবে যে আমি 12 লক্ষ টাকার উপর আমি 80,000 টাকা যেটা আমি সেভিংস করছি, সেই 80,000 টাকা যেটা আমি পাচ্ছি, সেই 80,000 টাকাটা সেটা আমি মার্কেটে খরচা করবো না সেটা আমি সেভিংস করবো, সেইটার উপর তারা বেশি জোর দেবে। এবার সেভিংস এর ক্ষেত্রে দেখা যাবে কি, সেভিংস এর ক্ষেত্রে ইন্টারেস্টটা কম, তখন তারা কি করবে, চেষ্টা করবে যতটা চেষ্টা করবে ওই 80,000 টাকার মধ্যে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট যেগুলো আছে সেইগুলোর উপর খেলতে চেষ্টা করবে, লং টার্ম ইনভেস্টমেন্টে যাবে না। এবার লং টার্ম ইনভেস্টমেন্ট করতে করলে কি হয়, এতে সরকারেরও লাভ হয় আর এটা কিছু ফিজিক্যাল যে ডিফিসিটটা আছে সেই ফিজিক্যাল ডিফিসিটটা কমে যায়। এবার আপনি বলছেন যখন আমি 80,000 টাকার বেনিফিট দিচ্ছি 12 লাখ টাকার উপর ট্যাক্স ছেড়ে, তখন আপনার কোষাগারে ফিজিক্যাল ডিফিসিট কমে যাচ্ছে। এবার ফিজিক্যাল ডিফিসিটটা যখন আপনার কমে যাবে তখন আপনি কিভাবে সেটা মেক আপ করবেন? নয় আপনি ওটা জিএসটি দিয়ে তুলবেন, আর নয় আপনি চেষ্টা করবেন যে এই যে 80,000 টাকা যেটা আমি বেনিফিট দিচ্ছি সেটা সাধারণ মানুষ গিয়ে মার্কেটে কেনাকাটা করবে। এবার সেই সাধারণ মানুষ মার্কেটে কতটা কিনবে জিনিসপত্র বা কতটা আপনাকে ট্যাক্স দেবে, না সেটা তারা বেশি পরিমাণে দেখা যাবে মদ কিনে নিজেদের মদ ফদ কিনে উড়িয়ে দিচ্ছে। সুতরাং এই যে বাজেটটা যে আপনি বলছেন যে সাধারণ মানুষের জন্য করেছি, সাধারণ মানুষের জন্য যদি বাজেটটা করতেই হতো তাহলে সাধারণ মানুষের জন্য বাজেট করতে গেলে আপনাকে প্রথমে কি করতো, রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা বড় আপনাকে বাজেট দিতে হতো। রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনি কোনো বাজেট দিননি যাতে কোনো ইয়াং জেনারেশনের চাকরি বাকরির ক্ষেত্রে কোনো সুবিধা হয়, বা আপনি মেডিকেল হেলথ কেয়ারের জন্য যত বেশি পরিমাণে আপনি হসপিটাল বা এইমস এইগুলো তৈরি করতে পারবেন সেইগুলোর ক্ষেত্রে আপনার অনেক বেনিফিট হয়, সেটাও আপনি করেননি। খালি একটা জায়গায় আপনি করেছেন, কিছু ডিস্ট্রিক্ট হসপিটালে ক্যান্সারের কিছু ইউনিট করছেন, এটা যথেষ্ট আপনার প্রশংসনীয়যোগ্য। কিন্তু বাকি যে মেডিকেল ইউনিট বা হেলথ বা আপনার যে ওষুধের যে দাম কমানোর ব্যাপারটা, ওষুধের দাম কমানোর ক্ষেত্রে আপনি কি করেছেন, কিছু ক্যান্সার যেগুলো হেভি কস্টলি ওষুধ আছে তাদের ক্ষেত্রে আপনি কাস্টম ডিউটিটা কমিয়ে দিয়েছেন। কিন্তু কাস্টম ডিউটি কমালে তো হবে না, কাস্টম ডিউটি কমলেই যে ওষুধের দাম খুব একটা বেশি কমে যাবে তা নয়। আপনার ক্ষেত্রে কি হবে, আপনাকে ওষুধের দাম কমাতে গেলে জিএসটিটা আপনাকে কমাতে হবে। কিন্তু সেই জিএসটির উপর তো আপনি কোনো কর্ণপাত করেননি, বা জিএসটি জেনারেলি কি হয় বাজেটে আলোচনা হয় না, এটা জিএসটি কাউন্সিল থেকে ঠিক হয়। এবার যদি আপনি জিএসটির উপর ওটাকে কিছু আপনি রিডাকশন করতে পারতেন তাহলে ওষুধের দামটা কিছু কমতো। এটা যে আহামরি যে খুব একটা বেশি দাম কমে যাবে কাস্টম ডিউটিটা কমে যাবার পর, আমার সেটা খুব একটা বেশি মনে হয় না, হয়তো খুব সার্টেন পার্সেন্টেজ কমবে। কিন্তু আপনি যদি মনে করেন যে সত্যি ইকোনমিকটা যেটাকে আপনি গ্রো করে চালাবেন, ইকোনমিকটাকে গ্রো করে চালাতে গেলে সাধারণ মানুষের কাছে আপনাকে পয়সা পৌঁছে দিতে হবে, সেই লিকুইড ক্যাশ। এখন মার্কেটে লিকুইড ফ্লোটা খুবই কম আছে, ক্যাশের লিকুইড ফ্লো কম হয়ে গেলে অটোমেটিকলি পারচেস ক্ষমতা কমে যায় মানুষের। এবার মানুষ চাইছে না আর বেশি কিছু ইনভেস্ট করতে, কারণ তাদের ইনকাম ক্রমশ কমে গেছে। আর যে মানুষটা ধরুন 1 লাখ টাকা মাসে ইনকাম করছে, বছরে 12 লাখ টাকা ইনকাম করছে, সেই 1 লাখ টাকা মানুষের যে মানুষটা মাসে ইনকাম করে সে কখনো মধ্যমবর্গীয় মানুষের মধ্যে পড়ে না, সে আপার লেভেল ক্লাসের মধ্যেই পড়ে। আপনি যে বাজেটটা করেছেন সেটা আপার লেভেল ক্লাসকে বেনিফিট দেওয়ার জন্য। এবার আপনার যদি মনে হতো যে আপনি সেরকম হলে আপনি সিনিয়র সিটিজেনদেরকে বেনিফিট দিতে, সিনিয়র সিটিজেনে যারা এমআইএস এর উপর নির্ভর করে সেই এমআইএস এর পার্সেন্টেজটা যদি আপনি একটু বাড়াতে পারতেন তাহলে তো কি হয়, যারা হয়তো দেখা যাচ্ছে 1 লাখ টাকা জমি 800 টাকা পাচ্ছে কি 700 টাকা পাচ্ছে, এখন তো ওটা 5.5% হয়ে গেছে, সেটা হয়তো 1 লাখ টাকা জমি 550 কি 600 টাকা পাচ্ছে, সেটা যদি আপনি আরো একটু বাড়িয়ে দিতে পারতেন বা ডবল করে দিতে পারতেন 1000 টাকা, তাহলে একটা বৃদ্ধ মানুষ চিন্তা করবে যে না ঠিক আছে আমি যেটা 1000 টাকা পাচ্ছি 1000 টাকার মধ্যে তাদের একটা সেভিংস হতো বা তারাও একটা কিছু জিনিস কিনতে পারতো। বা টুকটাক মার্কেটে গিয়ে মনে হয় যে না আমি আজকে দেখা যাচ্ছে আমার আজকে 800 টাকা আছে, 200 টাকা আমি একটা কিছু কিনলাম, বা যাই হোক তারা কিছু একটা ক্রয় ক্ষমতাটা পারচেস করতে পারতো, সেটাও আপনি করেননি। প্লাস আপনি কি মেডিকেলের ক্ষেত্রে, আপনি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 18% যে জিএসটি যেটা আছে সেটার ক্ষেত্রেও আপনি কোনো কর্ণপাত করেননি, যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে প্রচন্ড ভাবে বাড়েন হয়ে গেছে। সুতরাং এই বাজেটটা আমার মনে হয় না যে খুব একটা সাধারণ মানুষের পক্ষে খুব ভালো বাজেট। এটা হচ্ছে গেছে একটা ওপর লেভেলে যেটা আছে সেটা তেলা মাথায় তেল দেওয়ার মতো একটা বাজেট। সুতরাং সেই বাজেটটাকে নিয়ে যে সাধারণ মানুষ যেটা বিশাল কিছু গেন করে নেবে সেটা করতে পারবে না। 1 লাখ টাকা ইনকামের মানুষের ইনকাম খুবই মুষ্টিমেয় লোকের হয়, আর সেটা উপর লেভেলেই হয়, সেটা খুব নিচের লেভেলে নয়। নিচের লেভেলে মানুষের দেখা যাচ্ছে 20-22 হাজার টাকা বা 10,000 টাকা ইনকাম করতেও ঘাম চলে যাচ্ছে। আপনি সেরকম হলে কিভাবে কতটা আপনি প্রোডাকশন ইউনিট গুলোর ওপর,
যেসব প্রোডাকশন ইউনিট আছে সেই প্রোডাকশন ইউনিটের উপর আপনি কোনো বাজেট অ্যালোকেশন করেননি। প্রোডাকশন ইউনিটটাকে যত বেশি পরিমাণে আপনি বাজেট অ্যালোকেশন করতে পারতেন, তাহলে সেই ক্ষেত্রে কি হতো, আপনার রিক্রুটমেন্টের ব্যবস্থাটা বেশি হতো ইয়াং ছেলে মেয়েদের, সেইগুলোর উপর আপনি জোর দেননি। আপনি হেভি ইন্ডাস্ট্রির উপর জোর দেননি। যতগুলো হেভি ইন্ডাস্ট্রি আজকে বন্ধ হয়ে আছে, সেই বড় বড় হেভি ইন্ডাস্ট্রিগুলোর উপর সেন্ট্রালে সেইগুলোর উপর জোর দেননি। তাহলে এই বাজেটটা যে সাধারণ মানুষের খুব বেনিফিশিয়ারি বাজেট, মোটেও সেটা বলা যায় না।